নমস্কার, নিউজ নাওয়ে আপনাদের সকলকে স্বাগত। আমি সুমি রয়েছে আপনাদের সাথে। চলে যাব বিস্তারিত খবরে। গত প্রায় ৩ বছরে মানব পাচারের জন্য ত্রিপুরা থেকে ২৫ জনকে গ্রেপ্তার করেছে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি বা এনআইএ। রিপোর্টে জানিয়েছে রাজ্যের স্বরাষ্ট্র দপ্তর। ২০২২ সালের জানুয়ারি থেকে গত বছরের নভেম্বরের মধ্যে মানব পাচারে জড়িত থাকার অভিযোগে ত্রিপুরা থেকে ২৫ জনকে গ্রেফতার করেছে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি বা এনআইএ। স্বরাষ্ট্র দপ্তরের সদ্য প্রকাশিত এক রিপোর্টে একথা জানিয়েছে রাজ্য সরকার। সম্প্রতি সমাপ্ত বিধানসভা অধিবেশনেও এই রিপোর্ট পেশ করেছে রাজ্য সরকার। রাজ্য সরকারের সদ্য প্রকাশিত রিপোর্ট অনুসারে গত বছরের জুন মাসে ভারত বাংলাদেশ সীমান্ত পেরিয়ে বাংলাদেশি নাগরিক এবং রোহিঙ্গাদের পাচারের সাথে জড়িত থাকার অভিযোগে ৮ জনকে চার্জশিট দেয় ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি। গত ৫ আগস্ট বাংলাদেশের জনগণের বিক্ষোভের মধ্যে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতনের কিছুক্ষণ আগে সীমান্তরক্ষী বাহিনী, কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ, আসাম রাইফেলস এবং রাজ্য পুলিশ সহ রাজ্যের সমস্ত নিরাপত্তা সংস্থার শীর্ষ কর্মকর্তাদের সাথে বৈঠক করে তাদের প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয় বলে উল্লেখ করা হয়েছে রিপোর্টে। অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতেও পুলিশ প্রশাসনকে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। ত্রিপুরা ছাড়াও আসাম, পশ্চিমবঙ্গ, কর্ণাটক, তামিলনাড়ু, তেলেঙ্গানা, হরিয়ানা, পুদুচেরি, রাজস্থান এবং জম্মু ও কাশ্মীর সহ আরো কয়েকটি রাজ্যে সময়ে সময়ে একযোগে অভিযান চালিয়েছে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি। মানব পাচারের নেটওয়ার্ক ভেঙে ফেলা এবং অপরাধের সাথে জড়িত সন্দেহভাজনদের নির্দিষ্ট ইনপুটের ভিত্তিতে জালে তোলায় এই সকল সমন্বিত প্রচেষ্টার লক্ষ্য ছিল বলে পরবর্তী সময়ে জানিয়েছে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি। সবচেয়ে বেশি তাৎপর্যপূর্ণ ঘটনা হলো কোনো কোনো ক্ষেত্রে বিএসএফ এর সহায়তায় অভিযান চালিয়েছিল ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি এবং রাজ্য পুলিশকে তাদের পরিকল্পনা সম্পর্কে অবহিত করেনি এনআইএ, জানিয়ে পরবর্তী সময়ে তৈরি হয় জল্পনা। উল্লেখ করা যেতে পারে, বাংলাদেশের সাথে মোট ৮৫৬ কিলোমিটার আন্তর্জাতিক সীমানা ভাগ করে যার প্রায় ৭ কিলোমিটার এলাকা এখনো পর্যন্ত নেই কাঁটাতারের বেড়া। ২০২২ সাল থেকে ২০২৪ সালের ৩১ অক্টোবর পর্যন্ত গত ৩ বছরে ভারত বাংলাদেশ সীমান্ত অতিক্রম করে অবৈধভাবে ত্রিপুরায় প্রবেশের দায়ে ২৮১৫ জন বাংলাদেশিকে গ্রেফতার করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলে উল্লেখ করা হয়েছে রাজ্য স্বরাষ্ট্র দপ্তরের সদ্য প্রকাশিত রিপোর্টে। ত্রিপুরার সীমান্তের বেশিরভাগ অংশ কাঁটাতারের বেড়া দিয়ে ঘেরা হলেও স্থানীয় বিরোধের কারণে এর বিভিন্ন অংশে এখনো দেওয়া হয়নি কাঁটাতারের বেড়া, যাকে ভিত্তি করে চলছে এই বেআইনি অনুপ্রবেশ এবং মানব পাচার। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। আগামী মাসের প্রথম দিন অর্থাৎ ১লা ফেব্রুয়ারি বাজেট ঘোষণা করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। ইতিমধ্যেই চড়তে শুরু করেছে বাজেটকে ঘিরে থাকা প্রত্যাশার পারদ। মধ্যবিত্ত এবং গ্রামীণ ভারতকে নজরে রেখে এবারের বাজেট পেশ করবে কেন্দ্রীয় সরকার বলে মনে করছেন অর্থনৈতিক বিশেষজ্ঞ মহল। মধ্যবিত্ত এবং গ্রামীণ ভারত দেশের এই দু দেশের মাধ্যমে নিয়ন্ত্রিত হয়ে থাকে ভারতীয় বাজার অর্থনীতি। অতএব এই দুই অংশকে খুশি করতে হবে। খুশি করার অর্থ হলো এই দুই অংশের হাতে থাকতে হবে অতিরিক্ত অর্থ, অর্থাৎ সাশ্রয়ী সঞ্চয়ের ক্ষমতা। সেটা কিভাবে সম্ভব সেই খুঁজেই করছে অর্থমন্ত্রক। আসন্ন বাজেটে এবার যাতে গ্রামীণ বাজেট হয় সেটা সুনিশ্চিত করা এবং বিশেষ করে মধ্যবিত্ত ও চাকরিজীবীর কাছে নগদ টাকা সঞ্চয়ের ব্যবস্থা, এই দুই লক্ষ্য পূরণ করতে হলে মধ্যবিত্তকে দিতে হবে কিছু ছাড়। ১লা ফেব্রুয়ারি কেন্দ্রীয় বাজেট পেশ করার আগে এই বিষয়টি নিয়ে চুলচেরা বিশ্লেষণ করছে কেন্দ্রীয় অর্থমন্ত্রক। বিগত বছরগুলিতে আয়কর ছাড় দেওয়া হয়েছে বটে, কিন্তু সে অংশটি নামমাত্র আয়কর দেয় তাদের আরো একটু সুবিধা দেওয়া হয়েছে। কিন্তু ১০ থেকে ২০ লক্ষ টাকা পর্যন্ত বার্ষিক আয়ের মানুষ বিগত ১০ বছরে কোনো আয়কর সুবিধা পাননি। ১০ থেকে ১৫ লক্ষ টাকা পর্যন্ত বার্ষিক আয় এরকম করদাতাদের একটি পৃথক আয়কর স্ল্যাব, নতুন আয়কর কাঠামোর আনার কথা ভাবছে কেন্দ্রীয় অর্থমন্ত্রক। পাশাপাশি গ্রামীণ মানুষের জন্য বিশেষ কিছু প্যাকেজ আনার উদ্যোগ নেওয়া হতে পারে। ক্ষুদ্র গ্রামীণ শিল্প যাতে গ্রামীণ এলাকায় সহজে স্থাপন করা যায় সেরকম একটি বিশেষ প্রকল্প গ্রহণ করা হতে পারে বলে মনে করছেন অর্থনৈতিক বিশ্লেষক মহল। গ্রামীণ সমাজের হাতে আরো টাকা পৌঁছে দিতে হবে বলে উঠে এসেছে সরকারের সমীক্ষায়, কারণ গ্রামীণ পণ্য চাহিদা আরো বৃদ্ধি করা দরকার। শহরের তুলনায় বিগত ৬ মাসে গ্রামের পণ্য চাহিদার অবস্থা কিছুটা ইতিবাচক। যাতে এই প্রবণতা বজায় থাকে সেটা নিশ্চিত করার লক্ষ্য। উৎপাদন সেক্টরের বৃদ্ধির হার সর্বনিম্ন। এই অবস্থায় একমাত্র উপায় গ্রাম ও শহরের পণ্য চাহিদা বৃদ্ধি। কিন্তু শহরের কর্মসংস্থান ইতিবাচকভাবে বাড়ছে না এবং তার থেকে উদ্বেগজনক একটি প্রবণতা হলো যারা চাকরি করছে তাদের বেতন বৃদ্ধির হার অত্যন্ত নগণ্য, অথচ মূল্য বৃদ্ধির হার কমছে না। উপরন্তু বেড়েই চলেছে মূল্য বৃদ্ধির হার। এই সামগ্রিক সংকট সামাল দেওয়া যাচ্ছে না। সেই কারণেই বাজেটে দেওয়া হয়ে
হতে পারে কিছু ছাড়, ঘোষণা করা হতে পারে গ্রামীণ প্যাকেজ। তবে একই সঙ্গে কৃষকদের মতোই মহিলাদের হাতে আর্থিক অনুদান দেওয়া যায় কি না সেই প্রস্তাবও এসেছে কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের কাছে। মহিলাদের হাতে অর্থ এলে সেটা কাজে আসে বাজার অর্থনীতির লেনদেনে। উল্লেখ করা যেতে পারে 2 ধাপে এই আসন্ন বাজেট অধিবেশন অনুষ্ঠিত হতে চলেছে। প্রথম ধাপটি চলবে 31শে জানুয়ারি থেকে 13 ফেব্রুয়ারি। এই পর্যায়ে রাষ্ট্রপতির ভাষণে ধন্যবাদ জ্ঞাপন করে বক্তব্য পেশ করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 1 ফেব্রুয়ারি থেকে বাজেট পেশ। পরবর্তী দিনগুলিতে বাজেট পেশ করার পর বাজেট সংক্রান্ত আলোচনায় উঠে আসা নানা প্রশ্নের উত্তর দেবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। রাজ্যের সরকারি স্কুলে ছাত্র কমেছে 65,000, কমছে সরকারি স্কুল, বাড়ছে ড্রপ আউট, তথ্য প্রকাশ করেছে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক। রাজ্যে গত 5 বছরে সরকারি স্কুলে ছাত্র কমেছে প্রায় 65,000। 2018-19 সালে রাজ্যে সরকারি স্কুলে ছাত্রছাত্রী ছিল 5,71,868 জন, যা 2023-24 সালে কমে দাঁড়ালো 5,08,036 জন। এই 5 বছরে সরকারি জ্ঞানপ্রাপ্ত স্কুলে ছাত্র সংখ্যা কমেছে প্রায় 1,537 জন। তবে এই 5 বছরে রাজ্যের বেসরকারি স্কুলে ছাত্র সংখ্যা বেড়েছে 17,096 জন। ইউনাইটেড ডিস্ট্রিক্ট ইনফরমেশন সিস্টেম ফর এডুকেশন প্লাস রিপোর্টে একথা জানিয়েছে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক। রাজ্য সরকারের বর্তমানে 4,238টি স্কুল রয়েছে। এর মধ্যে বিদ্যাজ্যোতি স্কুল রয়েছে 125টি। কেন্দ্রীয় সরকারি শিক্ষা মন্ত্রকের রিপোর্ট অনুসারে রাজ্য সরকারের 2,344টি স্কুলে কোনো শৌচাগার নেই। এর মধ্যে 1,232টি স্কুলের ছাত্ররা এবং 1,112টি স্কুলের ছাত্রীরা পড়াশোনা করছে। বিশেষ করে 1,112টি স্কুলে পাঠরত ছাত্রীদের বিপাকে পড়তে হচ্ছে, কারণ তাদের এখন স্কুলের পাশে কোনো বাড়ির শৌচালয় ব্যবহার বাধ্যতামূলক। একই হাল এই সব স্কুলে চাকুরিরত শিক্ষিকাদের। আর বাকি 1,232টি স্কুলের ছাত্র শিক্ষকদেরও একই সমস্যায় জর্জরিত হচ্ছে। রিপোর্ট অনুযায়ী রাজ্যের 4,238টি সরকারি স্কুলের মধ্যে 1,898টি স্কুলে বিদ্যুৎ নেই এবং 836টি স্কুলে নেই পানীয় জল। দুদফায় গত 7 বছরে প্রায় 5,888টি শিক্ষক পদ অবলুপ্ত করা হয়েছে রাজ্যে বলে রিপোর্টে জানিয়েছে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক। বর্তমান নিয়ম অনুযায়ী সরকারি স্কুলে ছাত্র শিক্ষক অনুপাতে 0 পদ নির্ধারণ করতে হয়, তাই ছাত্রছাত্রীদের সংখ্যা হ্রাস পেলে শিক্ষকদের 0 পদও অবলুপ্ত হবে। ভারত সরকারের প্রকাশিত রিপোর্ট অনুযায়ী রাজ্যে 2018-19 সালে সরকারি স্কুলের শিক্ষক শিক্ষিকা ছিল 38,986 জন। অবাক করার বিষয় হলো 2023-24 সালে তা কমে দাঁড়ালো 28,710 জন। মাত্র 5 বছরে রাজ্যের সরকারি স্কুলে শিক্ষক কমেছে 1,248 জন। সরকারি অনুমোদন প্রাপ্ত স্কুলেও গত 5 বছরে শিক্ষক শিক্ষিকা কমেছে 150 জন। রাজ্যের 311টি স্কুল চলছে একজন শিক্ষক শিক্ষিকার মাধ্যমে। 10টি স্কুলে ছাত্র সংখ্যা 0 বলে রিপোর্টে জানিয়েছে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক। কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী রাজ্যে 2018-19 সালে সরকারি স্কুল ছিল 4,309টি, যা 2023-24 সালে কমে হলো 4,238টি। এই 5 বছরে রাজ্যে সরকারি স্কুল কমেছে 71টি। 2018-19 সালে রাজ্যে সরকারি অনুদান প্রাপ্ত স্কুল ছিল 46টি। 2023-24 সালে 4টি স্কুল কমে হলো 42টি। রাজ্যে 2023-24 সালে বেসরকারি স্কুল ছিল 343টি, যা বর্তমানে 52টি স্কুলে বেড়ে হয়েছে 395টি। কেন্দ্রীয় সরকারের তথ্য মোতাবেক রাজ্যে সরকারি স্কুল কমছে, বাড়ছে বেসরকারি স্কুল। ভারত সরকারের প্রকাশিত রিপোর্ট মোতাবেক রাজ্যের 48% সরকারি স্কুলে কম্পিউটার এবং 60% স্কুলে নেই ইন্টারনেট। 4,238 সরকারি স্কুলের মধ্যে মাত্র 288টি স্কুলে রয়েছে সায়েন্স ল্যাব। রাজ্যের মাত্র 2.6% স্কুলে ডিজিটাল লাইব্রেরি রয়েছে। 68% স্কুলে কোনো গ্রন্থাগার নেই। প্রত্যেক বছর তৃতীয় থেকে পঞ্চম শ্রেণীতে 1.8%, ষষ্ঠ থেকে দশম শ্রেণীতে 4.1%, নবম থেকে দশম শ্রেণীতে 8.9% এবং একাদশ থেকে দ্বাদশ শ্রেণীতে 12.1% হারে ড্রপ আউট ছাত্রছাত্রীর সংখ্যা বাড়ছে বলে রিপোর্টে উল্লেখ করেছে কেন্দ্র সরকার। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। স্বাস্থ্য পেশাদারদের জাপানে কর্মসংস্থানের লক্ষ্যে মৌ স্বাক্ষর করতে চলেছে ত্রিপুরা উপজাতি স্বশাসিত জেলা পরিষদ। ইতিমধ্যেই এই নিয়ে এক প্রস্তুত বৈঠক সেরেছে এডিসি কর্তৃপক্ষ। নার্সদের মতো দক্ষ স্বাস্থ্য পেশাদারদের জন্য জাপানে কর্মসংস্থানের সুযোগ সুবিধার জন্য বেঙ্গালুরু ভিত্তিক সংস্থার সাথে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করার প্রস্তুতি নিচ্ছে ত্রিপুরা উপজাতি স্বশাসিত জেলা পরিষদ। টিটিএডিসির প্রধান নির্বাহী সদস্য পূর্ণচন্দ্র জমাতিয়া শনিবার একটি সামাজিক মিডিয়া পোস্টের মাধ্যমে আপডেটটি ভাগ করেছেন। উল্লেখ করেছেন যে স্বাস্থ্য দপ্তরের কার্যালয়ে মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং বা মৌ স্বাক্ষরের জন্য একটি প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়েছেন ত্রিপুরা
উপজাতি স্বশাসিত জেলা পরিষদের মুখ্য কার্যনির্বাহী পূর্ণচন্দ্র জমাতিয়া। বেঙ্গালুরুর নাভিস HR থেকে প্রতিনিধি অজয় কুমার সাহানি এবং কানাকো সিমিজোর সাথে একটি ফলপ্রসূ আলোচনা হয়েছে বলে জানিয়েছেন জেলা পরিষদের মুখ্য কার্যনির্বাহী পূর্ণচন্দ্র জমাতিয়া। ত্রিপুরার যুবকদের, বিশেষ করে তেপ্রাসা সম্প্রদায়ের ব্যক্তিদের জন্য আন্তর্জাতিক পর্যায়ে চাকরির সুযোগ তৈরি করা এই উদ্যোগের প্রাথমিক উদ্দেশ্য বলে জানিয়েছে ত্রিপুরা উপজাতি স্বশাসিত জেলা পরিষদ কর্তৃপক্ষ। জাপানে নার্স এবং অন্যান্য প্রযুক্তির ক্ষেত্রে দক্ষ পেশাদারদের জন্য বিশেষ প্রশিক্ষণ এবং কর্মসংস্থান সুবিধা প্রদান করাও এই পরিকল্পনার অন্যতম উদ্দেশ্য বলে জানিয়েছে এডিসি কর্তৃপক্ষ। ত্রিপুরার যুবকদের বৈশ্বিক চাকরির বাজারে, বিশেষ করে জাপানে প্রবেশাধিকার প্রদানের মাধ্যমে তাদের ক্ষমতায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে দাবি করেছে ত্রিপুরা উপজাতি স্বশাসিত জেলা পরিষদ। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। বৈদেশিক সহায়তার ক্ষেত্রে বড় ধরনের প্রতিবন্ধকতার সম্মুখীন বাংলাদেশকে সব ধরনের সাহায্য বন্ধের সিদ্ধান্ত নিল মার্কিন যুক্তরাষ্ট্র। ভারতের সঙ্গে সংঘাতের আবহে বড় ধাক্কা বাংলাদেশকে সব রকম সাহায্য বন্ধের সিদ্ধান্ত জানালো দ্বিতীয় ট্রাম্প প্রশাসন। মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে সব সাহায্য বন্ধ করার কথা জানিয়ে দিয়েছে আমেরিকার এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট। এর আগে শুক্রবার কাজ বন্ধ করার নির্দেশ দিয়েছিল স্টেট ডিপার্টমেন্ট। তাতে বাংলাদেশ সহ বিশ্বের অন্য দেশগুলিকে অর্থ থেকে শুরু করে সব ধরনের সাহায্য করা তৎক্ষণাৎ বন্ধের নির্দেশ দেওয়া হয়েছিল। শুধুমাত্র ইসরায়েল ও মিশর এই তালিকার বাইরে। তাদের সাহায্য করা চালিয়ে যাবেন প্রেসিডেন্ট ট্রাম্প। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক এক্সিকিউটিভ অর্ডার অনুযায়ী বাংলাদেশের সব প্রজেক্টের কাজকর্ম বন্ধ করতে হবে। USAID বা বাংলাদেশে নিয়ে চুক্তির অধীনে যেখানে যে কাজই হোক না কেন তা কোনো সমবায় চুক্তি বা সাহায্য বা যন্ত্রপাতি গ্রহণ সব বন্ধ করতে হবে, চিঠিতে অংশীদারদের জানিয়েছে USAID। এদিকে সেক্রেটারি অফ স্টেট মার্কো রুবিও অন্য দেশগুলিকে সাহায্য করা সংক্রান্ত একটি বিল স্বাক্ষর করেছেন। তিনি জানিয়েছেন আমেরিকা বিশ্বের অন্যান্য দেশগুলিকে যে সাহায্য করে সেই বিষয়ে 85 দিন ধরে একটি সর্বাত্মক পর্যালোচনা হবে। এরপর সেই রিপোর্ট সেক্রেটারি অফ স্টেট এর কার্যালয়ে জমা পড়লে তা খতিয়ে দেখা হবে। পরে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তা দেখে আবারও বিবেচনা করে নেবেন চূড়ান্ত সিদ্ধান্ত। বাংলাদেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে আমেরিকার প্রেসিডেন্টের এই নির্দেশ বড় ধাক্কা বলেই মনে করছে আন্তর্জাতিক বিশেষজ্ঞ মহল। এছাড়া আচমকা বিদেশি সাহায্য বন্ধের ফলে আমেরিকা ভর্তুকি পাওয়া স্বেচ্ছাসেবী সংস্থাগুলি বাংলাদেশে চলতি প্রজেক্টগুলি নিয়ে প্রবল সমস্যার সম্মুখীন হবে বলে মনে করছেন তথ্যবিজ্ঞ মহল। উল্লেখ করা যেতে পারে 20 জানুয়ারি আমেরিকার 47তম প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয়বার শপথ নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন যুক্তরাষ্ট্রের দায়িত্ব নেবার কয়েক ঘন্টার মধ্যে বিশ্বের বিভিন্ন দেশ আমেরিকার সাহায্য 90 দিনের জন্য বন্ধ রাখার নির্দেশ ঘোষণা করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। এবার এই খাতায় নাম উঠল বাংলাদেশেরও। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। খাদ্য ও নাগরিক সরবরাহ দপ্তর এবং পর্যটন দপ্তরের যৌথ উদ্যোগে সোমবার রবীন্দ্র ভবনে আয়োজিত জাগৃতি 2025 কুইজ প্রতিযোগিতার তৃতীয় পর্যায়ের উদ্বোধন করলেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্ডু। সড়ক দুর্ঘটনা, নেশা প্রতিরোধ এবং ক্রেতা সুরক্ষা বিষয়ক রাজ্যভিত্তিক জাগৃতি 2025 কুইজ প্রতিযোগিতার তৃতীয় পর্যায়ের অনুষ্ঠানের পর শেষ পর্যায়ে আগামী 8ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন রাজ্য পর্যটন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী। সড়ক দুর্ঘটনা, ড্রাগের ব্যবহার থেকে নিজেদের মুক্ত রাখা এবং ক্রেতা সুরক্ষা বিষয়ক সচেতনতা বৃদ্ধির জন্য আমাদের কি করণীয় এবং জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধির জন্য রাজ্য ও খাদ্য নাগরিক সরবরাহ দপ্তর ও রাজ্য পর্যটন দপ্তরের যৌথ উদ্যোগে এবং শিক্ষা দপ্তরের সহায়তায় এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন পর্যটন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী। আমরা এটা 3টা ইস্যু, রোড সেফটি, মিনার্স অফ ড্রাগ এবং আমাদের কনজিউমার প্রোটেকশন, এই 3টা ইস্যু আমরা সিলেক্ট করেছি যাতে প্রতিটা কলেজে আমরা সেটাকে নিয়ে যেতে পারি। কারণ আমরা মনে করি যে একমাত্র অ্যাওয়ারনেসই হচ্ছে, সচেতনতা হচ্ছে, যেটা আমাদের প্রত্যেককে মিনার্স অফ ড্রাগ, রোড। দেশের প্রথম রাজ্য হিসেবে উত্তরাখণ্ডে কার্যকর হল অভিন্ন দেওয়ানি বিধি।
দেশের প্রথম রাজ্য হিসেবে উত্তরাখণ্ডে কার্যকর হলো অভিন্ন দেওয়ানি বিধি। পূর্ব পরিকল্পনা অনুযায়ী সোমবার দুপুরে ইউসিসি বা ইউনিফর্ম সিভিল কোড পোর্টালের উদ্বোধন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সফরের আগে দেশের প্রথম রাজ্য হিসেবে অভিন্ন দেওয়ানি বিধি চালু করার সিদ্ধান্ত নেয় উত্তরাখণ্ডের ধামি সরকার। প্রায় ২ বছরের প্রচেষ্টার পর ২৭শে জানুয়ারি কার্যকর হল অভিন্ন দেওয়ানি বিধি বা ইউনিফর্ম সিভিল কোড। অভিন্ন দেওয়ানি বিধি যে ২০২৫ সালের শুরুতে কার্যকর হতে চলেছে তা গত মাসেই জানিয়ে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী ধামি। চূড়ান্ত পর্যায়ের কাজ শেষ হওয়ার পরে অভিন্ন দেওয়ানি বিধি বাস্তবায়িত হল উত্তরাখণ্ডে। সব ধর্মের মানুষের জন্য জমি, সম্পত্তি, উত্তরাধিকার, বিয়ে এবং বিবাহ বিচ্ছেদ সংক্রান্ত এক এবং অভিন্ন আইন প্রচলনের কথা বলা হয়েছে এই অভিন্ন দেওয়ানি বিধিতে। এদিন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রীর বাসভবনে ইউসিসি পোর্টালের উদ্বোধনের জন্য একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেই অনুষ্ঠানে ইউসিসি পোর্টাল ও নিয়মাবলীর উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ধামি। এই অনুষ্ঠানের পরে উত্তরাখণ্ডে কার্যকর হয়ে গেল ইউনিফর্ম সিভিল কোড। সুতরাং এবার থেকে সব ধর্মের মানুষের জন্য বিয়ে, বিবাহ বিচ্ছেদ, জমি সম্পত্তি এবং উত্তরাধিকার সংক্রান্ত এক ও অভিন্ন আইন কার্যকর হল সে রাজ্যে। পাশাপাশি এবার থেকে কোনো যুগল লিভ ইন করতে চাইলে বাধ্যতামূলকভাবে পুলিশ বা জেলা আধিকারিকের নিতে হবে অনুমতি। ২৭শে জানুয়ারি রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধির দিন হিসেবে পালিত হবে বলে পোর্টাল উদ্বোধনের পর ঘোষণা করেন মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। বিধিটি কার্যকর করার জন্য বহু গবেষণা করা হয়েছে। কমিটির ৩ জন সদস্য রাজ্যের প্রতিটি জেলা ঘুরে দেখেন। এরপর আইন কমিশনের রিপোর্ট সহ বাকি রিপোর্ট পরে দেখার পর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই সঙ্গে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানোর আগে সমাজের বিভিন্ন স্তরের মানুষেরও মতামত নেওয়া হয়েছে, জানিয়েছেন ইউসিসি কমিটির চেয়ারম্যান তথা প্রাক্তন মুখ্য সচিব শত্রুঘ্ন সিং। গত ২০২২ সালে উত্তরাখণ্ডের বিধানসভা নির্বাচনে বিজেপি জিতলে অভিন্ন দেওয়ানি বিধি কার্যকরের প্রক্রিয়া শুরু হবে বলে জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। ভোটে জেতার পর প্রতিশ্রুতি মতো উত্তরাখণ্ড অভিন্ন দেওয়ানি বিধির জন্য একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করা হয় ২৭শে মে। বিধি কার্যকরের জন্য আইনি প্রক্রিয়া খতিয়ে দেখার জন্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি রঞ্জনা প্রকাশ দেশাইয়ের নেতৃত্বে গঠন করা হয় কমিটি। প্রায় ২ বছর পর ২রা ফেব্রুয়ারি ২০২৪ সালে সেই কমিটি সরকারের কাছে জমা দেয় রিপোর্ট। তার ভিত্তিতেই তৈরি হয় বিলের খসড়া। এরপর ২০২৪ সালে ৪ঠা মার্চ বিলটি পাশ হয় বিধানসভায়। তারপর এটি রাষ্ট্রপতির কাছে পাঠানো হয় অনুমোদনের জন্য। রাষ্ট্রপতির অনুমোদনের পর গত ৩রা মার্চ উত্তরাখণ্ডে জমি, সম্পত্তি, উত্তরাধিকার, বিবাহ, বিবাহ বিচ্ছেদ এবং লিভ ইন সম্পর্কে আইনি বদল কার্যকর করার সিদ্ধান্ত ঘোষণা করে উত্তরাখণ্ড সরকার। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। সময় ছোট্ট বিরতির, সঙ্গে থাকুন। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। প্রথম আলো এলো শুদ্ধ সকাল, শুদ্ধ সলিলে আজ বাজালো ত্রিতাল, মন্দিরে শুদ্ধ পূজার ধ্বনি, অগ্নি শুদ্ধ হলো সিঞ্জিনি, পরিণীতা নারী তুমি অনুপমা, শুদ্ধ সোনায় সাজো হে নিরুপমা। শুদ্ধতার স্বর্ণ মন্দির, কালিকা জুয়েলার্স, আগরতলা। একটু চেষ্টাতেই দুল লেগে যায় নববধূর কানে, একটু চেষ্টাতেই মানিয়ে নেওয়া যায় বিবাহিত জীবনে। নানা অনুভূতি জড়ানো বিয়ের গয়না, শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। বিরতির পর আবারও স্বাগত।
সমাবেশ করব, মানুষকে আটকে রাখতে পারবো না বলে স্থান বিতর্কের আবহে প্রতিক্রিয়া দিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। সোমবার এই বিষয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে 2023-এর নির্বাচনে পরাস্ত হয়েছিল বিজেপি, যেখানে তিপ্রামথার প্রতারণার কারণে সরকার গঠন করেছে বিজেপি বলে মন্তব্য করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। উল্লেখ করা যেতে পারে, সরকারি অনুষ্ঠানের জন্য 29শে জানুয়ারি স্বামী বিবেকানন্দ ময়দান না পেয়ে উমাকান্ত স্কুল সংলগ্ন স্থানে সমাবেশ করার প্রস্তুতি নিয়েছে সিপিআইএম। দেশের বিধানসভা নির্বাচনে প্রকৃত অর্থে তারা পরাস্ত হয়েছে। তিপ্রামথা যদি সেখানে প্রতারণা না করতো, এরা সরকারি আসতে পারে না। এদের 39টা ভোটের হিসেব দেখিয়েছে তো, প্রকৃত অর্থরা ভোট পেয়েছে 20 থেকে 22টা। বাকি ভোটগুলো প্রকৃত ভোটারদের ভোট দিতে না দিয়ে সেগুলো জবরদস্তি করে তাদের পক্ষেই ভোটটা দিয়েছে। তারা জানে, কাজেই এই কারণে এদের মধ্যে একটা ভীতি তৈরি হয়েছে। প্রজাতন্ত্র দিবসের রাতে রাজধানীর টিআরটিসি সংলগ্ন এলাকায় অগ্নিদগ্ধ অবস্থায় এক ব্যক্তির পড়ে থাকার খবর পেয়ে পশ্চিম আগরতলা থানার পুলিশ ও অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে ছুটে গিয়ে অগ্নিদগ্ধ ব্যক্তিকে আগরতলা জিবি হাসপাতালে নিয়ে গেলে সোমবার সকালে তার মৃত্যু হয়। তবে মৃত ব্যক্তির পরিচয় এখনো পর্যন্ত পাওয়া যায়নি। ঘটনার তদন্তে পুলিশ সোমবার সকালে ফরেনসিক ডিপার্টমেন্টের ডেপুটি ডাইরেক্টর সুমন চক্রবর্তী সহ অন্যান্য তদন্তকারী অফিসার ও পুলিশ ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে বেশ কিছু জিনিসপত্র উদ্ধার করে তদন্তের জন্য নিয়ে আসেন। শহরের বুকে এই ধরনের অগ্নিদগ্ধ ব্যক্তি উদ্ধারের ঘটনায় তীব্র চাঞ্চল্য বিরাজ করছে। ঘটনা সম্পর্কে বিস্তারিত সংবাদ মাধ্যমকে জানিয়েছেন পশ্চিম আগরতলা থানার ওসি পরিতোষ দাস। গতকাল রাতে আমাদের কাছে একটা ইনফরমেশন আসে যে কৃষ্ণনগর টিআরটিসির পাশে বিউসির কাছে একটা লোক অগ্নিদগ্ধ অবস্থায় মারা গেছে, অগ্নিদগ্ধ অবস্থায় পাওয়া গেছে। সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিস এবং পুলিশ ঘটনাস্থলে যায়। যাওয়ার পর তাকে জিবিতে শিফট করা হয়, এজেন্সিয়ান জিবিপি হসপিটালে শিফট করা হয়। এবং আজকে আমরা ফরেনসিক টিম সহ আমাদের পুলিশ টিম আমরা ঘটনাস্থল ভিজিট করি এবং তেলিয়ামুড়ার হদ্রাই এলাকার হরিরাধা বিদ্যা মন্দিরের 2 জন ছাত্রীকে নিয়ে রবিবার তাদের বাড়ি যাওয়ার পথে রেলের কামরায় থাকা অন্যান্য যাত্রীরা তাদের প্রচণ্ডভাবে হেনস্থা ও মানসিকভাবে নির্যাতন করেন বলে অভিযোগ করেছেন বিদ্যালয়ের প্রজেক্ট কো ইনচার্জ পরিতোষ পাল। অভিযুক্তদের শাস্তির দাবিতে বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা সোমবার বিদ্যালয়ে বিক্ষোভ প্রদর্শন করে বলে স্থানীয় সূত্রে জানা যায়। রবিবার বিদ্যালয়ের প্রজেক্ট কো ইনচার্জ হোস্টেলে থাকা 2 জন ছাত্রীকে নিয়ে পরিতোষ পাল তেলিয়ামুড়া রেল স্টেশন থেকে পেচারথল ছাত্রীদের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলে রেলের কামরায় থাকা অন্যান্য যাত্রীরা শিক্ষক ও ছাত্রীদের প্রচণ্ডভাবে মানসিক নির্যাতন করেন। এমনকি তথ্য প্রমাণ সহ তাদের পরিচয় দিলেও মুঙ্গিয়াকামী স্টেশনে এসে তাদের পুলিশের হাতে তুলে দেওয়া হয় বলে অভিযোগ করেন বিদ্যালয়ের প্রজেক্ট কো ইনচার্জ পরিতোষ পাল। 2 জন স্টুডেন্টকে নিয়ে যাইতেছি অলরেডি। এই স্টুডেন্টগুলা যাওয়া একলা সম্ভব না, আমি ওদেরকে বাড়িতে পৌঁছানোর জন্য নিয়ে যাইতেছি। সেই সময়ে তেলিয়ামুড়া থেকে ট্রেন ছাড়ার পরে আর কিছুজন মহিলা এবং তৎসঙ্গে আরও কিছুজন পুরুষ আমার উপরে অত্যাচার শুরু করার মধ্যে আই কার্ড দেখতে চাই। আমি আই কার্ড দেখানোর পরেও তারা সেটা বিশ্বাস করেনি। তৎসঙ্গে আমার মোবাইল ছিনিয়ে নেয় এবং টাকার ব্যাগও ছিনিয়ে নেয় তারা। এরপরে এরকম করতে করতে মঙ্গিয়াকামী আসার পরে পুলিশ যখন আসে, পুলিশ আসার পর আমাদের ভেরিফাই করার পরে পুলিশ আমাদের ছেড়ে দেয়। ফির পুনরায় কুমারঘাট পৌঁছার সময় আর সেই আবার 200-250 জন আমার উপরে এবং মহিলা এই যে 2টা স্টুডেন্ট ছিল স্টুডেন্টের উপরে আক্রমণ শুরু করে। পরবর্তী সময়ে ছাত্রীদের অভিভাবকদের খবর দিলে তারা ঘটনাস্থলে এসে তাদের উদ্ধার করেন। সোমবার সকালে বিদ্যালয়ের শিক্ষক পরিতোষ পাল এই ব্যাপারে অভিযুক্তদের বিরুদ্ধে তেলিয়ামুড়া রেল পুলিশের কাছে মামলা দায়ের করেন বলে জানা যায়। এদিকে সোমবার এই খবর বিদ্যালয়ে ছড়িয়ে পড়তেই দোষীদের প্রকৃত শাস্তির দাবিতে ছাত্রছাত্রীরা সকাল থেকে স্কুলের সামনে বিক্ষোভ প্রদর্শন করে এবং স্কুল বয়কটের সিদ্ধান্ত নেয়। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।
রাজ্যের কৃষকদের স্বপ্ন দেখাচ্ছে কালো চাল উৎপাদন। উত্তর ত্রিপুরা জেলার যুবরাজনগর কৃষি মহকুমার উদ্যোগে পুষ্টি ও স্বাস্থ্যগুণ সম্পন্ন এই কালো চাল উৎপাদনে পরীক্ষামূলকভাবে সফলতা অর্জন করেছেন উপতাখালী গ্রাম পঞ্চায়েত ও বালুধুম এডিসি ভিলেজের কৃষকরা। বিশ্বের প্রতিটি নাগরিক বর্তমানে সুস্বাস্থ্যের প্রতি নজর দিচ্ছেন। স্বাস্থ্য ঠিক রাখতে গেলে সবচেয়ে বড় উপাদান হলো স্বাস্থ্যকর খাদ্য। বিশেষভাবে স্বাস্থ্য উপযোগী কালো চালে অন্যান্য চালের তুলনায় প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। এছাড়াও এই চালে প্রোটিন, আয়রন, ফাইবার, রিবোফ্লেভিন, নিয়াসিন এবং ফলিক অ্যাসিড থাকে। এই কালো চালে বাদামি চালের চেয়েও বেশি প্রোটিন থাকে, তাই বিশ্বব্যাপী এই কালো চালের প্রবল চাহিদা রয়েছে। 2024-25 অর্থবছরে যুবরাজনগর কৃষি মহকুমায় প্রথম পরীক্ষামূলকভাবে কালো চাল চাষ করা শুরু হয়। আত্মা প্রকল্পের অধীন SMAE এক্সটেনশন কর্মসূচিতে প্রথম 28 জন কৃষককে নিয়ে কালো চাল উৎপাদনের জন্য উপতাখালী পঞ্চায়েতে একটি ফার্ম স্কুল চালু করা হয়। দপ্তরের পক্ষ থেকে এই 28 জন কৃষককে 1 কেজি করে কালো চালের বীজ সরবরাহ করা হয়। এর পাশাপাশি আত্মা প্রকল্পের অধীন কৃষি প্রদর্শনমূলক চাষ হিসেবে কৃষকদের প্রতি একর 4,000 টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়। বালিধুম এডিসি ভিলেজে 10 জন কৃষক কালো চাল চাষ শুরু করেন। আউশ সিজনে বালিধুম এলাকায় এবং আমন সিজনে উপতাখালী এলাকায় কালো চালের পরীক্ষামূলক চাষ শুরু হয়। প্রায় 3 হেক্টর জমিতে এই কালো চাল চাষ করা হয়। দেখা গেছে আমন সিজনে এবং তুলনামূলক উঁচু জমিতে চাষ করা কালো চালের অধিক ফলন পেয়েছেন কৃষকরা। প্রথমবারের এই পরীক্ষামূলক চাষে প্রায় 5,500 কেজি কালো চাল উৎপাদন হয়, যা অন্যান্য সুগন্ধি চালের তুলনায় অনেকটাই বেশি। যুবরাজনগর কৃষি মহকুমার প্রচেষ্টায় এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মধ্য দিয়ে কৃষকদের উৎপাদিত 1,500 কেজি কালো চাল প্রতি কেজি 80 টাকা দরে বহিরাজ্যে রপ্তানি করা হয়। এই বিক্রয় মূল্য সাধারণ ধান থেকে প্রায় 4 গুণ বেশি হওয়ায় স্বাভাবিকভাবেই খুশি কৃষকরা। আগামী দিনে যুবরাজনগর কৃষি মহকুমার অধীন অন্যান্য এলাকার কৃষকরাও এই কালো চাল উৎপাদনে এগিয়ে আসবেন এবং অর্থনৈতিকভাবে লাভবান হবেন বলে আশা ব্যক্ত করছেন অনুষ্ঠানে আগত অতিথিরা। আগামী বছর অধিক পরিমাণে চাষের জন্য কৃষকরা বীজ রেখে দিয়েছেন। উপতাখালী সহ আশেপাশের গ্রামগুলিতে আগামী দিনে এমন সিজনে কালো চালের চাষ আরো বৃদ্ধি পাবে এবং কৃষকরা আর্থিক দিক থেকে লাভবান হবেন বলে আশা ব্যক্ত করছেন যুবরাজনগরের কৃষি তত্ত্বাবধায়ক বিজন কান্তি শর্মা। 1,500 কেজি ব্ল্যাক রাইস ধান বিক্রি করেছেন 80 টাকা প্রতি কেজি দামে, যেখানে নর্মাল যে ধান সেই ধানের সহায়ক মূল্য 23 টাকা প্রতি কেজি। অর্থাৎ ধরে নিতে পারি আমরা এখানে 4 ডাবল বেশি টাকায় ওনারা বিক্রি করেছেন। ওনাদের উৎপাদিত ফসল হয়েছে আনুমানিক 5,000 থেকে 5,500 কেজি। ওনারা 1,500 কেজি বিক্রি করেছেন এবং তাদের উদ্দেশ্য আগামী বছর যাতে লার্জ স্কেলে এটা প্রোডাকশন করতে পারে, তার জন্য বাকি যে ধান সেটা বীজ হিসাবে রেখেছেন। আমরা আশা করছি আগামী বছর শুধু উপতাখালী নয়, উপতাখালী এবং তার আশপাশে যে গ্রামগুলি আছে সেই গ্রামগুলিতে আমন সিজনে সেই ব্ল্যাক রাইসের চাষ অনেক বাড়বে এবং কৃষক ভাইরা আর্থিকভাবে অনেক বেশি পয়সা রুজি করতে পারবে। রাজ্যের বড় বড় শপিং মলগুলোতে 300 থেকে 350 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে এই কালো চাল। এটি উৎপাদন করে অর্থনৈতিকভাবে লাভবান হতে রাজ্যের কৃষকদের স্বপ্ন দেখাচ্ছে উত্তর ত্রিপুরা জেলার যুবরাজনগর কৃষি মহকুমা কেন্দ্র। কৃষি দপ্তরের বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন এবং বিজ্ঞান ভিত্তিক ও প্রযুক্তি নির্ভর চাষের মাধ্যমে লাভবান হওয়ার জন্য কৃষকরা দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। হাঁপানি আগরতলা ইন্টারন্যাশনাল ফেয়ার অ্যান্ড এক্সিবিশন সেন্টারে আগামী 29 জানুয়ারি থেকে 12 ফেব্রুয়ারি পর্যন্ত আয়োজিত শিল্প বাণিজ্য মেলায় বিভিন্ন আকর্ষণীয় কর্মসূচি ও প্রতিযোগিতা নিয়ে অংশগ্রহণ করবে লংতরাই গুঁড়া মশলা কোম্পানি। 29 জানুয়ারি থেকে 12 ফেব্রুয়ারি পর্যন্ত শিল্প বাণিজ্য মেলায় লংতরাই কোম্পানির স্টল থাকবে C12 এবং D12 নম্বর স্টলে। মেলায় স্টলের উদ্বোধন করবেন বৃদ্ধাশ্রমের মায়েরা। এছাড়া প্রতিদিন বিভিন্ন প্রতিযোগিতামূলক ও মনোজ্ঞ অনুষ্ঠান সহ প্রাক্তন সৈনিক ও সমাজের বিশিষ্ট ব্যক্তিত্বদের সম্মাননা দেওয়া হবে। এছাড়া প্রতিদিনের কেনাকাটায় থাকছে আকর্ষণীয় লাকি ড্র কুপন ও পুরস্কার। এই ব্যাপারে সাংবাদিক সম্মেলনে বিস্তারিত জানিয়েছেন কোম্পানির জেনারেল ম্যানেজার সুব্রত দেবনাথ। আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাই এবং ধন্যবাদ জ্ঞাপন করছি
আমাদের এই সংবাদটুকু আজকের এই সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে সারা রাজ্যে পৌঁছে দেওয়ার দায়িত্বটুকু আমরা বহন করার জন্য। আসলে আপনারা জানেন সবাই যে ত্রিপুরা সরকারের শিল্প বাণিজ্য দপ্তরের তরফ থেকে প্রতি বছর একখানা মেলা হয়, শিল্প বাণিজ্য মেলা। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। নমস্কার।